আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনূসের। তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবার বদলাবে ভারতীয় সমীকরণ? আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা? ভারতীয় গোলামির দিন হচ্ছে শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। গত 15 বছর যাবৎ যে যাই বলুক, বিএনপি আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। অবাক হচ্ছেন? বিএনপি আসলে বিরুদ্ধে। আমি প্রমাণ দেখাচ্ছি। বিএনপি এবার কি চাইছে, কি ধারণা পোষণ। ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার। জানাবো কবে হবে নির্বাচন এবং সর্বশেষ জানাবো ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার একটা বুদ্ধি শেখ হাসিনা দিচ্ছিলেন তার দলের একজনকে। এরকম একটা অডিও যখন ফাঁস হয়, আমরা কেউ কেউ এগুলোকে পাত্তা না দিতে বলি, কেউ কেউ মনে করি এগুলো এআই জেনারেটেড। মানে শেখ হাসিনার যখনই কোনো ফোন। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ বাছাই করা কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনূসের। তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবার বদলাবে ভারতীয় সমীকরণ? আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা? ভারতীয় গোলামির দিন হচ্ছে শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। গত 15 বছর যাবৎ বাংলাদেশ ভারতীয় গোলামি করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে ভারতীয় দাসত্বের। বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমেরিকার বাইডেন প্রশাসন। তবে সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতেই যেন খুশির জোয়ার উঠছে পশ্চিমবাংলার মিডিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করবে বলে দাবি তাদের। এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া আনন্দ উদযাপন করা শুরু করে দিয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে যাচ্ছে দুই উগ্র নেতাকে, তা নিয়েই বিডিটিউব ইনফোটেইনমেন্টের আজকের এই আয়োজন। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন মুলুকের মসনদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের আগে যেন অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনূসের। তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবার বদলাবে ভারতীয় সমীকরণ? আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা? উঠছে প্রশ্ন। সেই আবহে আমেরিকার নির্বাচনে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞদের অনেকে। আমেরিকায় লাল ঝড়ে গতিচ্যুত হতে পারেন মোহাম্মদ ইউনূস। ভারত কি আদেও যে পরিস্থিতি সেখানে হয়ে রয়েছে বাংলাদেশে, তার জন্য ভারত কোথাও দায়ী মনে করে ইউনূসকে, এবং সেক্ষেত্রে ইউনূস কোথাও আমেরিকার হাতের পুতুল হয়ে যাবতীয় ঘটনাক্রম সাজিয়েছে। তার নিজের হয়তো কোনো ভূমিকা ছিল না, কিন্তু তারপরও এই পরিস্থিতির জন্য তাকেও দায় নিতে হবে, কারণ তার অস্থায়ী সরকার ক্ষমতায় থাকার পরও কিন্তু পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি, উপরন্তু উত্তরোত্তর খারাপ হয়েছে। দেশ ছাড়বেন কি মোহাম্মদ ইউনূস? এবার প্রত্যাবর্তন কি ঘটবে হাসিনা? দেশে ফেরার সম্ভাবনা কি তৈরি হচ্ছে মুজিব কন্যার? ক্ষমতায় ফের কি আসতে পারে আওয়ামী লীগ? প্রভাব কমতে পারে মার্কিন ডিপ স্টেটে? বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ফিরতে পারে? ধর্মাচরণের স্বাধীনতা কি পেতে পারেন হিন্দুরা? কমতে পারে মৌলবাদী শক্তির দাপাদাপি? ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় বলে কটাক্ষ করেছিলেন মোহাম্মদ ইউনূস। একটা জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা এই মুহূর্তে ইউনূসের। আমেরিকার দরজা বন্ধ হতে চলেছে। ভারতের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস নেই প্রায়, কারণ যে অবস্থা ইউনূস করেছে বাংলাদেশে থাকার মতো অবস্থা থাকবে না যদি আওয়ামী লীগ আবারও সরকারে আসে। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে নিজেদের জীবন দান করেছে। বাংলাদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে আমেরিকার গোলামে পরিণত হওয়ার জন্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস 18 কোটি জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে ভারত এবং আমেরিকাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বাংলাদেশের 18 কোটি জনগণ থাকবে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া ভাবছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসাথে চাপ প্রয়োগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করে ফেলবে। তাদের বলতে চাই, বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। কোনো দেশের হস্তক্ষেপ আমরা মেনে নিব না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার একটা বুদ্ধি শেখ হাসিনা দিচ্ছিলেন তার দলের একজনকে। এরকম একটা অডিও যখন ফাঁস হয়, আমরা কেউ কেউ এগুলোকে পাত্তা না দিতে বলি,
কেউ কেউ মনে করি এগুলো এআই জেনারেটেড, মানে শেখ হাসিনার যখনই কোনো ফোন কল উনি আমাদের সামনে ছাড়েন, উনি ফাঁস করেন না, আমাদের অনেককেই দেখি চোখ বন্ধ করে বলে দিতে শুনি যে এটা এআই। আমার ভিডিও নিচে অনেকে মন্তব্য করেন যে এরকম এআই জেনারেটেড জিনিস আপনি বুঝতে না পেরে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি। গত যে অডিও কল, ফোন কল, সেটা নিয়ে আমি কথা বলেছি এবং আমি কেন কথা বলেছি, এমনকি জেনুইন হলেও কেউ কেউ মনে করেন কথা বলা মানে তাকে পাত্তা দেওয়া, তাকে রিলেভেন্ট রাখা, কিন্তু আমি তারপরও মনে করি এগুলো নিয়ে কথা বলা দরকার এবং কেন কথা বলা দরকার সেটাও আমার সেই ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছি। কিন্তু আমাদের সামনে এখন এমন একটা রিপোর্ট এসে হাজির হয়েছে, গতকাল আমরা অনেকে দেখেছি, তাতে বোঝা যায় এগুলোকে খুব হালকা করে দেখার কিছু নেই এবং প্রমাণ হয় ওই অডিও কলটাও, ওই ফোন কলটাও ফেক ছিল না, এআই ছিল না। কারণ সেই ফোন কলে আহ্বান জানানো হয়েছিল সবাই যাতে ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে যায়। এই যে 10 নভেম্বর যে নূর হোসেন দিবস, সেই দিবসের মিছিলের কথা উনি বলছিলেন। গতকাল তেমন কিছু হয়নি, যদিও তাদের কিছু অর্জন আছে বলে আমি আমার ইন্টারপ্রিটেশনে বলেছি। হোয়াটএভার, সেটাকে কেন্দ্র করে যা যা ঘটলো, পরবর্তীতে ভারতের মিডিয়া ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট পাবলিশ করেছে, আরও 2-1টা জায়গায় হয়েছে। আমি ইন্ডিয়া টুডেটাকে গুরুত্ব দিতে চাই, কেন সেটা একটু পরে বলছি। সেই রিপোর্টটা বলে এটা পরিকল্পিত এবং শেখ হাসিনার এই পরিকল্পনার সাথে মোদি মানে ভারত জড়িত আছে। তারা পরিস্থিতি তৈরি করতে চাইছে, কি পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং কেন করতে চাইছে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে রিপোর্টে কি বলা হয়েছে সেটা একটু দেখতে চাই। হেডলাইন হচ্ছে বাংলাদেশের সাপোর্টারদেরকে ক্র্যাকডাউন করা হয়েছে, মানে কোন সাপোর্টার? ট্রাম্প সাপোর্টারদেরকে। যখন ট্রাম্প সাপোর্টার মানে ট্রাম্প যখন বাংলাদেশের মাইনরিটির ওপরে অ্যাটাক যে হয়েছে সেটাকে যখন তিনি ডিনাউন্স করছেন, সমালোচনা করছেন, তখন মানে তার মানে এই কারণে বাংলাদেশের ট্রাম্প সাপোর্টারদের উপরে অ্যাটাক হয়েছে মাইনরিটির বিরুদ্ধে, মানে যখন তিনি স্ট্যাটাস দিয়েছেন সেটার প্রসঙ্গে এরকম কথা। রিপোর্টে যা যা বলা হয়েছে সেটা হলো এরকম: সিকিউরিটি ফোর্স ট্রাম্প সাপোর্টারদের উপরে ক্র্যাকডাউন করেছে যখন উনি কন্ডেম করেছেন বারবারিক ভায়োলেন্স এগেনস্ট হিন্দুস। আমাদের ওই এক্স স্টেটাসটার কথা নিশ্চয়ই মনে আছে। এখানে তারা বলছেন, রিপোর্ট বলছে শুক্রবার সন্ধ্যায়, ইনফ্যাক্ট এই রিপোর্টটা আমরা দেখেছি, সেটা হলো বিভিন্ন মানুষজন তারা একত্রিত হয়েছিল ট্রাম্পের ভিক্টরি সেলিব্রেট করার জন্য এবং সেখানে খুব দ্রুত তাদেরকে থামানো হয়েছে। শুধু তা না, তাদের কাছ থেকে সেই প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে এবং কোনো কোনো প্ল্যাকার্ডে নাকি লেখা ছিল মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাভ ফ্রম বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। তারপরে বলা হচ্ছে বাংলাদেশ আর্মি এবং পুলিশ লেট নাইট রেইড করেছে এবং অনেককে নাকি তারা গ্রেফতার করেছে যারা ট্রাম্প সাপোর্টার তাদেরকে। এরপরে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া টুডে জানতে পেরেছে যারা যেসব ইন্ডিভিজুয়ালকে ডিটেইন করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস নেই এবং তারা অর্ডিনারি সিভিলিয়ানস। খেয়াল করি আমরা তাদের এই জায়গাটা যে জাস্ট সাধারণ কিছু মানুষ নাকি ট্রাম্পের বিজয়ে মিছিল করতে চেয়েছিল, গ্যাদার্ড হয়েছে, সেলিব্রেট করতে চেয়েছে, তাদেরকে মিলিটারি এবং পুলিশ, আর্মির কথা আলাদাভাবে বলা আছে, তাদেরকে ডিটেইন করেছে। তারপর সেখানে পরবর্তীতে ট্রাম্প তার এক্স হ্যান্ডলে কি বলেছে সেগুলোর বলা হয়েছে আমাদের মনে থাকার কথা। স্ট্রংলি কন্ডেম দ্য বারবারিক ভায়োলেন্স এগেনস্ট হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড আদার মাইনরিটিস। আমাদের মনে আছে কি কি বলেছিল, বাংলাদেশ একটা টোটাল বিশৃঙ্খলার মধ্যে আছে ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে ডক্টর ইউনূস যে তাকে অভ্যর্থনা মানে অভিনন্দন জানিয়েছেন সেটার কথা বলা হয়েছে। ইন্ডিয়া টুডে রিপোর্টটা আগে, ইন্ডিয়া টুডে 2-3টা তথ্য সেটা হচ্ছে আপনি খুঁজলেই পাবেন। সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে যে ম্যাগাজিন, ইন্ডিয়ার সবচেয়ে বেশি সার্কুলেটেড ম্যাগাজিন, উইকলি ম্যাগাজিনের মধ্যে। সুতরাং এটার গুরুত্ব আছে, তবে এটা গুরুত্ব খানিকটা কমে যাবে বা বেশ খানিকটা কমে যাবে যখন আমরা জানবো ভারতে গদি মিডিয়া, মোদির মিডিয়াগুলোকে যে গদি মিডিয়া হিসেবে ডাকা হয় তার যে তালিকা আছে গ্রসলি, তার মধ্যে ইন্ডিয়া টুডে আছে। সুতরাং এটা গদি মিডিয়ার পার্ট। কিন্তু যে বলছি এটাকে গদি মিডিয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিলে ঠিক হবে না। এটা ওদের সর্বোচ্চ প্রচারিত সাপ্তাহিক ম্যাগাজিন, সেখানে এই তথ্যটা দিয়ে এভাবে করেছে। এবং ডিসইনফরমেশনগুলো আমরা খেয়াল করি। প্রথম কথাটা হচ্ছে তারা নাকি ট্রাম্পের বিজয় সেলিব্রেট করতে যাচ্ছিল, তাই কি? আমরা খুব ক্লিয়ারলি দেখলাম শেখ হাসিনা তার দলের পান্ডাদেরকে বলেছে তারা যাতে এটা করে যায় এবং কেন তার সেই ফোন কলে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার এটার উপরে হামলা হবে। ছবির উপরে হামলা হলে সেটার আরও কেউ আলাদা দল রাখতে বলছেন যারা দূর থেকে সেই ছবি তুলবে এবং সেই ছবি তুলে তারা শেখ হাসিনার
লাইন বা কানেকশন আছে ট্রাম্পের সাথে, সেখানে তিনি এটা পৌঁছে দেবেন। সো দেখানোর জন্য যে দেখো, তোমার বিজয়কে সেলিব্রেট করার জন্য যারা মিছিল করতে গেছে, যারা গ্যাদার্ড হয়েছে, তাদের উপরে এই হামলা হচ্ছে স্পষ্টভাবে। তার মানে ওরা কেন নিয়েছিল এটা আমরা বুঝতে পারি, আমাদের কাছে ক্লিয়ার ইন্ডিকেশন আছে। নাম্বার 2, এরা সব সাধারণ নাগরিক, তাদের কোনো পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন নাই, কারণ কোনো দলের সাথে যুক্ত না। অথচ এটা খুব স্পষ্টভাবেই আমরা জানি শেখ হাসিনা তার দলের, তার গ্যাংয়ের, এভাবে বলা উচিত, লোকজনকে এসব নিয়ে বেরোতে বলেছিলেন। যেটা হয়েছে, তারা মাঠে এসে জনগণের হাতে মার খায়নি ট্রাম্পের ছবি নিয়ে, তাদেরকে পুলিশ ধরেছে, পুলিশ গ্রেফতার করেছে। এরকম বেশ কিছু ছবি আমরা দেখেছি। পুলিশ রাইটলি তারা মাঠে যাবে, মাঠে গিয়ে তাদের যে পরিকল্পনা সেটা তারা বাধা দিয়েছে, এবং এই ছবিগুলো যখন মিডিয়া এসে সেই ছবিগুলোর ইন্ডিয়া টুডে এই ধরনের কথাবার্তা বলছে, তাহলে আমরা এটা বুঝতে পারি ওটা জেনুইন ছিল এবং এই পরিকল্পনার সাথে ভারতও আছে। এখন এটাকে কি খুব হালকা করে দেখবো, খুব তুচ্ছ করে দেখবো? আমাদের অনেকের, আমি বারবার বলছি যে খুব বেশি বাড়াবাড়ি গুরুত্ব দেয় দেখা, কিন্তু খুব তুচ্ছ করে দেখারও দরকার নেই, উচিত হবে না। ডোনাল্ড ট্রাম্পকে আমরা রিপাবলিকান প্রেসিডেন্ট এভাবে বলা ঠিক হবে না, আমরা প্রায় এই ভুলটা করি। চারপাশে আমি এই ভুলটা দেখছি। আমেরিকাতে মোটা দাগে, যেমন ধরুন বুশ জুনিয়র রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, বলতে পারি আমরা। রিপাবলিকান প্রেসিডেন্ট কারা হন, কাদের একটা টাইপ আছে, তারা কি রকম হন, কি করেন না করেন, একটা প্যাটার্ন আছে, একটা টাইপ আছে। তার বাবা সিনিয়র বুশ ছিলেন, রেগান ছিলেন, এরকম যারা যারা আছেন আর অনেকে, আপনি প্যাটার্নে ফেলতে পারেন, ডেমোক্র্যাটদেরকে প্যাটার্নে ফেলতে পারেন। আমরা যাকে দেখলাম বাইডেন, তার আগে ওবামা, ক্লিন্টন, মোটামুটি আমরা হিসাব নিকাশ করে বুঝতে পারবো। ট্রাম্প আসলে রিপাবলিকান প্রেসিডেন্ট না, সুতরাং রিপাবলিকান হিসাবে তাকে ট্রিট করা উইল বি সিরিয়াসলি রং। এই কারণেই ওয়েস্টে, আমেরিকাতে ট্রাম্প উনি একটা ব্যক্তি, উনি একটা বিশেষ ঘরানা, উনি একটা বিশেষ ধরন, বরং ভবিষ্যতে আর কাউকে তার মতো বলা হতে পারে। এই জন্য ট্রাম্প যা করেন, যেভাবে করতে চান, যে লক্ষ্যে যেতে চান, যে বক্তব্য দেন, সবকিছু একটা প্যাকেজ, এটাকে ট্রাম্পিজম বলে। তার নামেই এটা তৈরি হয়েছে। এই ভদ্রলোকের ব্যক্তিগত ইগো আছে, সে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে কিনা সেসব হিসাব নিকাশের চাইতে তার ব্যক্তিগত ইগো আছে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, বহু ক্ষেত্রে তিনি এমন সব মন্তব্য করেছেন যেগুলো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন, মানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন সময় করার কথা না। উনি প্রেসিডেন্ট থাকার সময় ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও এমনভাবে প্রকাশ করেছেন, এমনভাবে ডিল করেছেন, সেটা ভয়ঙ্কর ছিল। সুতরাং এইসব তথ্য কম্পাইল করা, এগুলো ট্রাম্পের কাছে পাঠানো বা ট্রাম্পের কোনো অফিসিয়ালের কাছে পৌঁছে দেওয়া, অনেক কিছু হয়ে যাবে তা না, কিন্তু এই ডিসইনফরমেশনের চক্রে পড়বে। এটা আরো কিছু ইনফরমেশনের সাথে যুক্ত হবে, এটা বেশ জরুরি। আমরা এর মধ্যে খেয়াল করেছি ইন্ডিয়ান মিডিয়াতে ডক্টর ইউনুস সম্পর্কে অনেক কথাবার্তা বলা হচ্ছে। তিনি ট্রাম্প আগের বার বিজয়ী হওয়ার পর যে নেগেটিভ মন্তব্যগুলো করেছেন, খুব স্বাভাবিক, নেগেটিভ মন্তব্য করার কথা। ট্রাম্পের মতো একটা ভদ্রলোক যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেটা ইজ অ্যালার্মিং। তিনি এটাকে অমাবস্যার সাথে তুলনা করা অস্বাভাবিক কিছু না, কিন্তু তারা বারবার এগুলো বলছে। নট অনলি দ্যাট, ট্রাম্প ডক্টর ইউনুসকে ইন্ডিকেট করে মাইক্রো ক্রেডিট গাই যে হিলারিকে যে তার জন্য টাকা দিয়েছে, এই ধরনের মন্তব্য করেছে। তো অনেকগুলো তার ব্যক্তিগত কিছু ইস্যু আছে, তার সাথে এগুলো যোগ করে যখন করবে, সুতরাং এই জিনিসটাও এটার সাথে যুক্ত হবে, এটার ওজন বাড়াবে। ব্যাপারগুলো খুব তুচ্ছ না, খুব বড় না নিশ্চয়ই এককভাবে যদি হিসাব করি, কনটেক্সট যদি হিসাব করি, ভারতের ইন্ডিয়া টুডে মতো একটা পত্রিকা, তারা একেবারে জাস্ট অনলাইন একটা পোর্টাল সেটা না, তারা এই ধরনের ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এটা নিয়ে তারা একটা ভিডিও করেছে এই নিউজটা নিয়ে। তাহলে আমরা বুঝতেই পারছি তারা আটঘাট বেঁধে নেমেছে। এগুলো প্রত্যেকটা আমাদের সামনে অ্যালার্মিং সাইন দেয়। আমি জানি না আমাদের সরকার ঠিকঠাক মতো এগুলো কমব্যাট করতে পারছে কিনা। যেমন এই নিউজটাকে বাস্তবে বাংলাদেশে কি হয়েছিল, কেন লোকজন ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নেমেছিল, শেখ হাসিনার কুপরামর্শে, কি উদ্দেশ্যে, সবকিছু এই যে ফোন কল ফাঁস হয়েছে সেটা ট্রান্সলেট করে, সেটা রেফারেন্স দিয়ে, সাথে এটা সব যোগ করে, সাথে ইন্ডিয়া টুডে কোন কোন জায়গায় ডিসইনফরমেশন ছড়িয়েছে, সাথে যাদেরকে ধরা হয়েছে তারা যে আওয়ামী লীগের লোক, সাধারণ সিভিলিয়ান নয়, সব যোগ করে কিন্তু আমরা ওয়েল ডকুমেন্টেড একটা প্রতিবাদ তৈরি করতে পারি, এবং এগুলো করা উচিত হবে বলে আমি মনে করি। এগুলো করে রাখা এবং এগুলো অন্তত ট্রাম্পের সাথে সংযুক্ত লোকজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, কারণ আমরা পৌঁছে না দিলেও তারা পৌঁছে দেবে, এবং আমাদের একটা কাউন্টার ন্যারেটিভ এখন থেকেই এস্টাবলিশ করা দরকার। এবং আমি আগেও যেটা বলেছি, 2.5 মাসের মধ্যেই ট্রাম্প তার দায়িত্ব নেবেন, সুতরাং তার অফিসিয়ালদের সাথে সরকারের আগে যাই থাকুক না কেন, আগে যাই বলেছেন না কেন, সার্বিকভাবে একটা যোগাযোগ করা এবং একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করা দরকার আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে
যেসব বাছাই করা চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আর একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। যে যাই বলুক, বিএনপি আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। অবাক হচ্ছেন? বিএনপি আসলে বিরুদ্ধে। আমি প্রমাণ দেখাচ্ছি। বিএনপি এবার কি চাইছে, কি ধারণা পোষণ করছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। অতএব বিএনপি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি মুখে বলছে আমরা এই সরকারকে সহযোগিতা করব, প্রতিনিয়ত বলছে। তারেক রহমান নিজে বলছে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। কিন্তু না, বিএনপি চায় এই সরকার ব্যর্থ হোক, শুধু চায় না, এই সরকার ব্যর্থ হতে বিএনপি তাদের পন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র করাচ্ছে। তরুণ উপদেষ্টাদের সংস্কার কার্যক্রম বিএনপি পন্থী আমলাদের মাধ্যমে বিএনপি আটকে দেওয়ার ব্যবস্থা করছে, ফাইল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে। শিক্ষার্থীরা এগুলো বুঝে যাচ্ছে, দু এক জায়গায় তারা ধরাও খাচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হচ্ছে, কিন্তু বিএনপি এই কাজ করছে। দেখেন, বিএনপি যে সরকারের বিরুদ্ধে, তার বড় প্রমাণ হচ্ছে এই সরকার কি সরকার। বিএনপি বারবার বলে যে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আবার আওয়ামী লীগও গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির সাথে এক হওয়ার প্রস্তাব দিয়েছে। তো গণতন্ত্র পুনরুদ্ধার মানে কি? এর মানে গণতন্ত্র নেই। এটা ইউনূস সরকারকে অগণতান্ত্রিক সরকার মনে করেন, অথচ হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার। বিএনপির কোন কোনো নেতা স্পষ্ট বলেছে এই সরকারের জনগণের ম্যান্ডেট নেই। আসলে কি ম্যান্ডেট নেই? মানে এই সরকারের ধরনই বিএনপির কাছে অগণতান্ত্রিক, অযৌক্তিক এবং অসাংবিধানিকও বটে। কারণ 90 দিনের পর তো আর কোনোভাবেই কেউ ক্ষমতা থাকার যৌক্তিকতা নেই। এর মানে বিএনপি যেহেতু সাংবিধানিক সংকটের কথা বলে, এই সরকার বিএনপির ভাষায় অবৈধ সরকার। এবং বিপ্লবী সরকার বললে একটা বৈধতা আসে। বরকতুল্লাহ বুলু বলেছেন যে কিছুতেই 5 আগস্ট বিপ্লব হয়নি, আর এই সরকার তো বিপ্লবী সরকার নয়। যদি নাহিদ ইসলাম বলেছেন সরকার বিপ্লবী সরকার, আমি সার্টিফিকেট দিচ্ছি যে 90 দিন পার হওয়ার পর এই সরকার বিপ্লবী সরকার। কারণ সংবিধানে এই সরকারের কোনো ভিত্তি নেই। 90 দিন পর্যন্ত জোড়াতালি দিয়ে আপনি বৈধতা দিতে পারেন, কিন্তু 90 দিনের পরে, 90 দিন যেহেতু পার হয়েছে, 100 দিন পার হয়েছে, আপনি কোনোভাবেই সরকারকে বৈধ বলতে পারেন না। এই সরকার অবৈধ সরকার। দ্যাট মিনস হাসিনার সংবিধান অনুযায়ী অবৈধ সরকার। আমাদের কাছে বিপ্লবী সরকার, বৈধ সরকার, পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আপনাদের উপর সন্দেহ আসতে শুরু করেছে, সরকারকে বলেছেন মির্জা ফখরুল। এর মানে সরকারের বিরুদ্ধে বিএনপির অবস্থানটা কোন পর্যায়ে গিয়েছে, যে এখন সন্দেহ করছে যে আপনার খারাপ, আপনার ক্ষমতা লোভী, আপনার অন্য কিছু চান। সন্দেহ আসতে শুরু করেছে। এই সরকারের পক্ষে থাকলে এরকম কথা বলে? এর মানে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে স্পষ্ট। তাহলে দর্শক, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কারা কারা? আওয়ামী লীগ তো পেলাম 14 দল আছে, আর বিএনপিকেও আমরা পাচ্ছি। কিন্তু মাঝে মাঝে বলে যে না, এই সরকারের পক্ষে আমরা ব্যর্থ হতে দিব না। কিন্তু আসলে তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য তাদের পন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র করাচ্ছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। ভারত বিএনপি পন্থী আমলাদের কিনে নিয়েছে এবং বিএনপি লবিং করে 5 আগস্টের পর দেশপ্রেমিকদের বাদে বিভিন্ন জায়গায় তাদের পন্থী লোকজন জোর করে ঢুকিয়েছে। তারা এখন জায়গায় জায়গায় অসুবিধা তৈরি করছে। আমাদের কাছে মেডিসিন আছে, বিএনপি পারবে না। তো এই যে সন্দেহ করতে শুরু করেছেন, এটাই প্রমাণ যে সরকারের বিরুদ্ধে তারা। আমরা তো সন্দেহ করছি না, আমরা তো মনে করি যে এই সরকার যথেষ্ট আন্তরিক। এখন পর্যন্ত সন্দেহের বা নির্বাচন প্রশ্নটা সামনে আনারই সময় আসেনি। আমরা সন্দেহ করবো কিসের উপর ভিত্তি করে? অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকারের সাফল্য অর্জন করবো, আপনারা চান না। আপনারা চান যে সরকার ব্যর্থ হয়ে দেশ চালাতে না পারুক, বাধ্য হয়ে একটা নামকা অবস্থায় নির্বাচন দিয়ে চলে যাক, বিএনপি ক্ষমতা আসুক। আপনারা চান এটা, জনগণ এটাই মনে করে। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো না। এই সরকার ব্যর্থ হলে তো আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা ব্যর্থ হবেন কেন? এইসব দ্বিমুখী কথা বলবেন না। আমরা বুঝে গেছি যে আপনারা কি চান। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগ দুঃশাসন আবার ফিরে আসুক। তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে কেন চান? আওয়ামী লীগকে নির্বাচনে চান, আর একদিকে বলেন শেখ হাসিনা ফিরে না আসুক। আওয়ামী লীগ পন্থী আমলাদেরকেও আপনারা সরিয়ে দিতে বলেন, আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেন। তাহলে নিষিদ্ধ না হলে বৈধ দলকে আপনারা কেন ঠেকাবেন? 10 নভেম্বর আওয়ামী লীগ ঠেকাতে 0 পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা কেন এসেছিল? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ মনে করে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বা নিষিদ্ধ করার পক্ষে, তাদেরই অধিকার আছে আওয়ামী লীগকে ঠেকানোর, আওয়ামী লীগকে পেটানোর। আর যারা নিষিদ্ধের পক্ষে নয়, তাদের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে ঠেকানোর। তাদের উচিত আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করা। কারণ আপনি নিষিদ্ধ না করলে তার বিরুদ্ধে আপনি কোন পয়েন্টে দাঁড়াবেন?
তার অধিকার আপনাকে দিতে হবে, যে নিষিদ্ধ করলে আইন অনুযায়ী নিষিদ্ধ। এটা হচ্ছে বিএনপির চালাকি। উপরে উপরে বলে এক কথা, বাস্তবে আর এক কথা। উপরে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, কিন্তু নিষিদ্ধ না চাওয়া মানে আওয়ামী লীগের অধিকারের পক্ষে আপনি। নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। দেখেন, বিএনপি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে কথা বলেছে, আর আমরা বিশ্বাস করবো বা কেন? বিএনপি তো ঈদের পর আন্দোলনের কথা বলেছে 2010 সাল থেকে, কই করে নাই তো। হাসিনার পতন ঘটানোর মতো কর্মসূচি দেওয়ার কথা বিএনপি বলেও গত 15 বছরে কখনো হাসিনার পতনের চেষ্টা করেনি। তাহলে বিএনপি সবাইকে নিয়ে দেশ চালাবে, এই কথা কি আমরা বিশ্বাস করতে পারি না। অতএব বিএনপির প্রতি সন্দেহ যে বিএনপির কথায় কোনো মিলেই নেই, তারা শুধু ঈদের পর আন্দোলন করে কিন্তু করে না, বিশ্বাস করা যায় না। আর সবাইকে নিয়ে দেশ চালাবেন, তাহলে বিরোধী দল কে থাকবে? আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগকে আপনারা চান, এর জবাব কি দিবেন? আন্দোলনরত সব দলকে নিয়ে যদি আপনারা জাতীয় সরকার গঠন করেন, তাহলে বিরোধী দলটা কে থাকবে? এর জবাব আপনাকে দিতে হবে। বিরোধী দল নিঃসন্দেহে আওয়ামী লীগ হয়ে যায় তাহলে। আর আওয়ামী লীগকে তো আমরা বিরোধী দল হিসেবে কিছুতেই মানব না। আওয়ামী লীগকে নির্বাচনই আমরা করতে দেবো না। আওয়ামী লীগকে নির্বাচনে রেখে এখন তফসিল ঘোষণা করলে তফসিলই আমরা মানব না। খালেদা জিয়ার সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদকে সরানো গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? এটা তো সত্য, 15 বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি। ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে, এটা স্বীকার করতে। এখন প্রত্যেকদিন ছেলেদের কথা স্বীকার করে, আর 15 বছর পারেনি, আসলে ওরকম চেষ্টা করেনি। অল আউট কোনো কর্মসূচি বিএনপির ছিল না। বিএনপি আন্দোলন খেয়ে দিয়েছে ভারতের কথায়। 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল 60 সিটের বিনিময়ে। জানতো যে 18 সালে নির্বাচন ওটা একটা নিশিরাতের বা উল্টাপাল্টা প্রজেক্টের ইলেকশন হবে, এটা জানতো, তারপরে গিয়েছিল ভারতের কথায়। তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভিতরে তথ্য ছিল না, তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা আগে নিতে পারতেন? এটা কোনো কথা না। একটা হঠাৎ আন্দোলন, হঠাৎ কোনো বিশৃঙ্খলা ঘটলে ইন্টেলিজেন্সের কাছে তথ্য থাকবে, বিষয়টা মোটেও এরকম নয়। বিএনপির আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা, 64 জেলার 62 জেলায় বোমা হামলা, এগুলো ইন্টেলিজেন্স তথ্য ছিল। ইন্টেলিজেন্স তথ্য ইনস্ট্যান্ট ঘটনা যেগুলো ঘটায়, হঠাৎ করে ঘটে যায়, এগুলো ইন্টেলিজেন্স তথ্য তো থাকে না, এটা কোনো প্রশ্ন না। বরং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, এ কারণে তিতুমির কলেজে ছাত্রলীগের লোকজন আন্দোলনকারীদের ভিতরে ঢুকে ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা ঘটাতে পেরেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে এই সাহস, এতটুকু সাহসও ওরা পেত না। আসলে সরকার এখন স্টেবল হতে পারেনি, তাই বলছে নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটা রোডম্যাপ ঘোষণা দেন, তাহলে মানুষ মনে আস্থা আসবে। আচ্ছা, সরকার স্টেবল হতে পারেনি, দেখেন বিএনপির মুনাফিকিটা দেখেন দর্শক, ভালোভাবে খেয়াল করুন। একদিকে বলছে সরকার স্টেবল না, আমি মেনে নিলাম সরকার স্টেবল না, তো এখন যদি রোডম্যাপ দেয়, যে সরকার স্টেবল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারে না, সেই সরকার যদি নির্বাচন দেয়, সেই নির্বাচনটা কি মাগুরো মার্কা নির্বাচন হবে না? 2 নম্বরে একটা লিমিট থাকা দরকার বিএনপি। আপনারা কি বলছেন? সরকার স্টেবল না হয় নির্বাচন দিবে কিভাবে? আপনারা চুরি করবেন, এই জন্য চুরির রাস্তা তৈরি করে দিবে। আবার বলছেন যে পদে পদে প্রশাসনের যন্ত্রে যন্ত্রে ভারতের দালাল, তাহলে ভারতের দালালদের নিয়ে আপনারা নির্বাচনের কথা কেন বলছেন? ভারতের দালালদের সহায়তায় নির্বাচনে কারচুপি করবেন, এজন্য সরকারকে দুর্বল অবস্থায় রেখেই আপনারা নির্বাচনের কথা বলছেন। 2 নম্বরে মুনাফিকের লিমিট আছে, ধরা পড়ে গেছেন। এই যে ধরিয়ে দিলাম আসলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কিভাবে রোডম্যাপ ঘোষণা করবে, তাহলে মানুষের আস্থা আসবে। তাহলে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে স্টেবল হবে, স্টেবিলিটি আসবে? কোনো কথা? সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারকে কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন, সেই শক্তিশালী বিএনপি দৃষ্টিতে না। তাহলে আপনারা নির্বাচন, কেমন নির্বাচনের কথা বলছেন? মাগুরার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়েছে দাবি করে তিনি আরো বলেন, অনেকে বলাবলি করছে এজন্য কি সংগ্রাম করেছি। এই দেখেন আওয়ামী লীগের আফসোস লীগের মতো কথা বলা শুরু করেছে মির্জা ফখরুল। ঠিক আছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমরা সোচ্চার। এখানেও তো প্রশ্ন আছে, দ্রব্যমূল্য যেখানে মারাত্মক সমস্যা, সেই পরিস্থিতিতে আপনি নির্বাচন চান কোন দৃষ্টিতে? নির্বাচন হলে কি সে নির্বাচন সুষ্ঠু হবে? মানুষের পেটে ভাত না থাকলে ভোট দিতে আসবে? আর নির্বাচন হলে দ্রব্যমূল্য কমে যাবে? আপনি যুক্তিটা একটু দেখান না। এতে আমাদের শত্রুর সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন। প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, বাকি সংস্কার নির্বাচিত হয়ে আসবে তারা করবে, সব জিকিরে কাজ হবে না। যাই হোক, বিএনপি আসলে কি চায় ধরা পড়ে গেছে এই সরকারের বিরুদ্ধে। তারা একদিকে সরকারকে বলছে দুর্বল, যে
সবকিছুতে বিশৃঙ্খলা, আর একদিকে বলছে নির্বাচন দিন। এর মানে এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, মাগুরো মার্কা নির্বাচন দেয়। সেটা ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার। জানাবো কবে হবে নির্বাচন, এবং সর্বশেষ জানাবো ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণে সক্রিয় গোয়েন্দাদের একটি অংশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নতুন আরও একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামায়াতকে ভয়ঙ্কর হুমকি দিতে শোনা গেছে। শুক্রবার 4 অক্টোবর নতুন এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে জানা যায়, গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। টেলিফোনে শেখ হাসিনা বলেন, 15 বছর দেশ চালাইছি, বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, আর্মিদের করে দিছি, এ পর্যন্ত সব কজন আমার জন্য পাওয়া, আর এখন সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওইটা জামায়াতের, ওরা কয়দিন আছে, সামনে আর 1 মাস টেকে কিনা দেখো। তিনি বলেন, 1 মাস টেকে কিনা দেখো, আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন তারা কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন, আর এই তালিকা সব করে রাখো, আর যারা ঘরবাড়ি ভাঙচুর পোড়ানো তাদেরও হিসাবটা নাম রাখো। এবার যেন ভুল না হয়, পরের বার এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এই ভুল যেন না হয়। শেখ হাসিনা বলেন, আমি গত 2009 সরকারে এসেও আমি ওই সময় কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে, কোপায় কোপায় ছাত্রলীগরে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যা বলি আমি তা করি। কবে হবে নির্বাচন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। আজ 1 ঘন্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার। এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছে। সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। এর আগে বেলা 2:30টার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টা সময় ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কমিশন নিয়ে। সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপের দাবি তুলে ধরার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব তিনি বলেন, আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময়ে, সেটিও বাতিল চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন। ফ্যাসিবাদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। বিএনপির মহাসচিব জানান, 2014 সাল থেকে পরপর 3টি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যেসব নির্বাচন কমিশন, সেই কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি বিচারপতি খায়রুল হক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হোতা, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল ভূমিকা পালন করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহের অপরাধে। বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে দোষর হয়ে কাজ করেছে এবং লুটপাট ও মানুষের উপর নির্যাতনের সহায়তা করেছে। এছাড়া গুম, খুন ও গণহত্যায় সহায়তাকারীদের অনেকেই এখনও নিজ নিজ জায়গায় বহাল আছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সেসব পদে নিয়োগ করার দাবিও তারা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, জেলা প্রশাসকদের নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল করতে বলেছি। চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 আছেন যারা এই গণঅভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন, তাদের সরানোর কথা বলেছে। বিচার বিভাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখনো পরিবর্তন হয়নি, বেশিরভাগ নিয়োগ ছিল দলীয় ভিত্তিতে। এদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলেছি। অতি দ্রুত পিপি ও জিপি নতুন নিয়োগের কথা বলেছি। তিনি বলেন, যাদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা গায়েবী, ভুয়া, সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তি এবং মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়ে সরকারকে দেখার কথা উল্লেখ করেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আরেকটা বিষয় জোর দিয়ে বলেছি, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আছেন। ভারতে থেকে তার মাধ্যমে যে সমস্ত প্রচারণা চলছে, এই বিষয়টাতে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকার ভারত সরকারের সঙ্গে কথা বলবে। এছাড়া গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। জাতিসংঘের একটি দল এসেছে, তাদের সেভাবে সহযোগিতা করছে না। দুর্গাপূজাকে সামনে রেখে কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এসব প্রসঙ্গ সংলাপে তুলে ধরেছেন বলে জানান বিএনপির মহাসচিব। সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণে সক্রিয় গোয়েন্দাদের একটি অংশ। সম্প্রতি উগ্রপন্থীদের নাড়াচাড়া বেড়ে গেছে। নানাভাবে ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এক্ষেত্রে উগ্রপন্থীদের উস্কে দিচ্ছে গোয়েন্দাদের একাংশ। গোয়েন্দাদের এসব কর্মকাণ্ড ভারতীয় পরিকল্পনার সঙ্গে মিলে যাচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে বলে ভারতীয়রা আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরে সোরে প্রচার শুরু করেছে। ইসলামপন্থীদের সাম্প্রতিক নাড়াচাড়া ও গোয়েন্দাদের উস্কানি ভারতের এই অপপ্রচারে পালে হাওয়া দিচ্ছে। হেফাজতে ইসলামের দায়িত্বশীল একজন নেতা দ্য মিরর এশিয়াকে জানান, শেখ হাসিনার পলায়নের পর গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আসলেও মাঝারি ও নিচু সারিতে আগের জনবলি রয়ে গেছে। এদের অনেকেই ইসলামপন্থীদের নানাভাবে বিভ্রান্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দারা ইসলামপন্থীদের বোঝানোর চেষ্টা করেন, এখনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামা দরকার। এক্ষেত্রে গোয়েন্দারা তাদের সমর্থন দেবে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গোয়েন্দা বাহিনীগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগ এখনও স্বপদে কিংবা গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করছেন। তারা অতীতে আওয়ামী লীগ সরকারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করায় বর্তমানেও তাদের মধ্যে সেই ধারা অব্যাহত রয়েছে। এসব গোয়েন্দা কর্মকর্তারাই মূলত দেশের ইসলামপন্থীদের নানাভাবে উস্কে দিচ্ছে। এর মাধ্যমে তাদের উদ্দেশ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে বেকায়দায় ফেলা, অন্যদিকে দেশে আওয়ামী লীগের রাজনীতি ফের সক্রিয় করা। যে কারণে তারা নানা দাবি নিয়ে যারা এখন মাঠে আন্দোলনে নামছেন তাদেরই তারা প্রচ্ছন্ন সহায়তা দিচ্ছে গোয়েন্দাদের এই অংশ। একটি গোয়েন্দা সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত ঘরানার তেমন কোনো লোক নিয়োগ হয়নি। যারা পূর্বের নিয়োগপ্রাপ্ত তাদেরও বিভিন্ন অগুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে এক প্রকার অকার্যকর করে রাখা হয়। সে সময় ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্তরা মূলত দাপিয়ে বেড়াতেন এবং 2024 সালের নির্বাচনের আগে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দাদের ব্যাপক সক্রিয় উপস্থিতি ছিল। তাই 5 আগস্টের পর রাতারাতি আওয়ামী লীগের প্রভাব শেষ হয়ে যায়নি, এটি একেবারেই নিশ্চিত। আরেকটি সূত্র বলছে, দেশীয় গোয়েন্দাদের মধ্যে বড় একটি অংশ এখনও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছে। 5 আগস্টের পর দেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন একটি বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাইছে। ভারত এবং আমেরিকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই কৌশল আসবে বলে তাদের বিশ্বাস। সূত্রটি জানায়, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরপরই প্রথমে দেশের সংখ্যালঘু নির্যাতনের একটি কৌশল প্রয়োগ করা হয়, তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। পরে তারা মাজার ভাঙার মতো একটি বিষয়কে সামনে আনে। অভিযোগ রয়েছে, দেশের কয়েকটি গোয়েন্দা বিভাগের ইন্ধনে মাজারপন্থীদের একটি অংশ নিজেরাই তৌহিদি জনতার ব্যানারে এ ধরনের অপরাধ সংঘটিত করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালি উৎসবের আয়োজনের পেছনেও এই গোয়েন্দা প্রধানদের হাত রয়েছে। তারা এর মাধ্যমে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে হাসিনার পতনের পর রাতারাতি ইসলামী উগ্রবাদীদের দখলে চলে গেল সেটি প্রমাণ করতে চাইছে, যাতে ভারত ও তাদের মিত্র আমেরিকা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি বুঝতে পেরে এখনই পদক্ষেপ নেয়। এর মাধ্যমে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফের পুনর্বাসন করা সহজ হবে বলে ওইসব গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। সম্প্রতি রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কালো পতাকা নিয়ে মিছিল শোভাযাত্রার বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, এই তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই,
দেখা হচ্ছে অন্য আর একটি নতুন কোনো ভিডিওতে। সে বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।